বার্তার ৬ষ্ঠ পডকাস্টে আপনাদের স্বাগতম। এই বছরে এটি আমাদের ১ম পর্ব। আমার নাম দুরদানা ফরিদ। বার্তা টিমের পক্ষ থেকে আজ আমার সাথে আরও আছেন পারসা সানজানা সাজিদ এবং জাকারিয়া হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় প্ল্যাটফর্ম ইকোনমি, ডিজিটাল লেবার বা শ্রম এবং শারীরিক ও ডিজিটাল শোষণ। এবং আমাদের আজকের অতিথি ডানা। ডানা একজন এনজিও কর্মী এবং অধিকার কর্মী হিসেবে অনেক বছর কাজ করেছেন। এবং একই সাথে নানাবিধ কারণে উনি এখন একজন ফুড প্যান্ডার রাইডারও। তো ডানার বিভিন্ন অভিজ্ঞতা নিয়েই আজকে আমরা এই পর্বে কথা বলবো। ডানা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমি ডানা। আর এখন কাজ করছি ফুডপান্ডাতে। মোটামুটি ২০২৪ সালের অক্টোবর থেকে আমি ফুডপান্ডায় কাজ করছি। সেখানে রাইডার হিসেবে বা ডেলিভারি ম্যান হিসেবে আমি আ বিভিন্ন জায়গায় খাবার পার্সেল পৌঁছে দিয়ে থাকি। ধন্যবাদ। আ আপনি কি আমাদেরকে বলবেন যে ফুড পান্ডায় কাজ শুরু করলেন কিভাবে? এবং সেখানকার নিয়োগ প্রক্রিয়া এবং কাজের পরিবেশটা কেমন ছিল এটা নিয়ে? সেখানে নিয়োগ প্রক্রিয়া বেসিক্যালি ১ম এ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেটা তাদের নির্দিষ্ট ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে গিয়ে আপনাকে আগে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর আপনি যে জোনে কাজ করবেন, ওই জোনের নির্দিষ্ট হাব অফিস আছে। সেই হাব অফিসে আপনার কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। লাইক আপনার ফটোগ্রাফ, আপনার এনআইডি কার্ড। অবশ্যই আপনাকে ১৮ র উপরে হতে হবে। মাইনরদের তারা এই প্ল্যাটফর্মে যোগদান করেন না। তাই আপনার এনআইডি কার্ড প্লাস আপনার ফটো এবং সাথে হলো গিয়ে আপনি যে বাসায় বসবাস করছেন সেটার যেকোনো একটা বিলের কপি এবং যদি আপনার রেফারেন্স কেউ না থাকে তাহলে হলো গিয়ে আপনার যিনি গার্ডিয়ান আছেন, বাবা বা মা বা যিনি মানে বেঁচে আছেন এরকম গার্ডিয়ানের এনআইডি কার্ড আপনার নিয়ে যেতে হবে। হাব অফিসে যখন আপনি নিয়ে যাবেন, সেটা তারা হলো গিয়ে জমা নেবে, তাদের সিস্টেমে আপলোড করবে এবং ভেরিফিকেশন এর জন্য আপনি যে বাসার ঠিকানা দিয়েছেন এবং বিল কপি দিয়েছেন, সেই বাসায় গিয়ে তারা ভেরিফাই করবে। আর যদি আপনি অন্য কোনো রাইডারের রেফারেন্সে যান, তাহলে সেই রেফারেন্স আ আ করা ব্যক্তিই হলো গিয়ে আপনার যে ভেরিফিকেশন গুলো আছে সেটার সত্যায়িত করবে। আর এর পরবর্তীতে তারা আপনাকে হলো গিয়ে ট্রেনিং দেবে যে কিভাবে স্লট বুকিং দেবেন, কিভাবে ডেলিভারি সম্পন্ন করবেন বা আপনার অ্যাপসে কোন জায়গায় কোন ফিচারটা আছে যেটা আপনার প্রতিটা ধাপে কাজে লাগবে। তো তারা পুরো ট্রেনিং দেবেন। এছাড়াও আপনার অ্যাপেও সেই ভিডিওগুলো লিঙ্কড আছে যেগুলো আপনি YouTube এও পেয়ে যাবেন। তো ওগুলো দেখে আপনি সহজেই আপনার যেকোনো সমস্যা বা যেকোনো ট্রেনিং আপনি বারবার নিজেকে ট্রেন করতে পারবেন। আপনি আমাদেরকে জানিয়েছেন যে আপনি একজন এনজিও এবং অধিকার কর্মী হিসেবে কাজ করেছেন অনেক বছর। তো ফুড পান্ডা রাইডার হওয়ার সিদ্ধান্তে আপনি কিভাবে পৌঁছালেন? আ বেসিক্যালি আমার ২৪ এর যে আ ঝামেলা হলো, দেশে যে একটা বড় বিপ্লব আসলো, তার আ কিছুদিন আগেই আমার চাকরিতে হলো গিয়ে আমি রিজাইন দিয়েছিলাম। আমার প্রাক্তন অর্গানাইজেশনে। এর পরবর্তীতে আমি আরেক জায়গায় জয়েন করারও কথা ছিল। কিন্তু এনিহাউ সেখানে তারা তখন জয়েন করায়নি। কারণ আমি যখন আমার লাস্ট ডে অফ অফিস ছিল ৩১শে জুলাই এবং দেশ ঝামেলা অলমোস্ট ২৫-২৬ জুলাই থেকে শুরু হয়ে যায় এবং দেশের যে স্বাধীনতা বলুন বা বিপ্লব বলুন আবার সেটা হয় ৫ই আগস্ট। এর কারণে নতুন সকল ধরনের মানে যে জয়েনিং ছিল বা রিক্রুটমেন্ট ছিল পজ থাকে। এছাড়াও যে আ বৈশ্বিক যে একটা রিজন ছিল ইউএসএইড এর ফান্ডের কারণে তখন অলরেডি জবের ক্রাইসিস চলছে। তো এই কারণে হলো গিয়ে আমার তখন আর জব কোনো হচ্ছিল না। জুলাইয়ের শেষে আগস্ট থেকে আমি অলমোস্ট অক্টোবর পর্যন্ত অনেকগুলো ৫ শতাধিক জায়গায় আমি এপ্লাই করেছি। ছোট বড় নানা পোস্টে। কিন্তু যখন কোনো জায়গায় হচ্ছিল না এবং আমি একা থাকি আমাকে সারভাইভ করতে হবে এই ঢাকা শহরে। তো সেই জায়গায় হলো গিয়ে আমার সারভাইভাল এর অপশন হিসেবে আমি ফুডপান্ডাকে বেছে নিতে আ বাধ্য হই। টু বি অনেস্ট আমিও শুরুতে হলো গিয়ে ফুডপান্ডাতে যেতে পারিনি। আমি এই ডিসিশন নিয়েছিলাম আগস্টের লাস্টে। আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করে অক্টোবরের লাস্টে।
কিন্তু সেটাতে আমার রেগুলারলি ডেলিভারি দিতে, দিতে আমি স শুরু করেছি জানুয়ারিতে। ফুডপান্ডাতে যাওয়া আমার নিজের সাথেও নিজে একটা বড় ফাইট ছিল। যেটা আমি একসময় অধিকার কর্মী ছিলাম। বিভিন্ন বড়, বড় প্ল্যাটফর্মে আমি নিজেকে রিপ্রেজেন্ট করেছি। অনেক ফরেন ডোনার বা ডেলিগেটস বলুন, এম্বাসি বলুন এগুলোতে আমার বিচরণ ছিল একটা সময়। সেই জায়গায় আমি ডেলিভারি ম্যান হিসেবে বা ডেলিভারি পারসন হিসাবে আ দাঁড়ে, দাঁড়ে যাচ্ছি। তো সেইটার একটা আলাদা ফাইট ছিল। তো সারভাইভাল এর জন্য সেটাও আমাকে করতে হয়েছে। আমি পরবর্তীতে আবারও অ কিছুদিন একটা জায়গায় জব করেছি। বাট আবার সেই প্রজেক্ট শেষ, ফান্ড ক্রাইসিস। আবার আমাকে এখানে ফিরতেই হয়েছে এবং এই প্ল্যাটফর্মটার একটা ভালো দিক হলো গিয়ে এরা কখনো আপনাকে চাকরিচ্যুত করে না যতক্ষণ না পর্যন্ত আপনি ছাড়ছেন। ফুডপান্ডায় কাজ করার মানে নিয়োগ প্রক্রিয়াটা আমাদেরকে বললেন। কিন্তু অন্যান্য কি শর্তাবলী ছিল এখানে কাজের ক্ষেত্রে? ফুডপান্ডার কাজের শর্তাবলী বলতে আপনাকে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হবে। ওই ট্রেনিং এ আপনাকে বলে দেওয়া হয় আপনি কাস্টমারের সাথে কিরকম ব্যবহার করবেন, ভেন্ডরের সাথে কিভাবে ডিল করবেন। সেই আ কোড অফ কনডাক্ট গুলো আমরা কোনো মতেই হলো গিয়ে আ অমান্য করতে পারব না। যেমন যখন আমরা কোনো কাস্টমারের কাছে খাবার ডেলিভারি দিতে যাই, আমাদের সেই খাবারটা অবশ্যই কাস্টমারের হাতে দিতে হবে। তারপরে তাদের থেকে আ টাকা নিয়ে আমরা অবশ্যই সেখানে প্রুফ যে ডকুমেন্টস আছে যে হ্যাঁ, আমরা ওখানে ডেলিভারি করেছি। আমাদের প্রোডাক্টের রিসিট প্লাস ডোর নাম্বার প্লাস বাসা নাম্বার যেকোনো একটা আইডেন্টিটি সহ আমাদের আ ওইটার ফটো তুলে সাবমিট করতে হয়। প্লাস এছাড়াও যদি হলো গিয়ে আপনি যখন খাবারটা নিতে যাচ্ছেন, আপনাকে ওয়েট করতে হচ্ছে দরজায়। আপনি কোনমতেই হলো গিয়ে কাস্টমারের বাসার ভেতরে উকি-ঝুঁকি দিতে পারবেন না। এটা যদি কোনমতে কারো বিরুদ্ধে কমপ্লেইন যায়, তাহলে তার আইডি বন্ধ করে দেওয়া হবে। সে আর ওই প্ল্যাটফর্মে কোনদিনও কাজ করতে পারবে না। অন্য কোনোভাবেই না। কারণ প্রতিটা মানুষের আলাদাভাবে এনআইডি কার্ডের সাথে, সাথে আমরা যখন কাজ শুরু করি, এটা একটা ইম্পোর্টেন্ট ইস্যু। আমাদের প্রতিবারই সেশন স্টার্ট করার সময় ফেস ভেরিফিকেশন হয়। তো ফেস ভেরিফিকেশন ছাড়া আমরা কাজ শুরু করতে পারব না। একজনের আইডি দিয়ে আরেকজন কাজ করতে পারব না। এবং একটা এনআইডিতে একজনই আমরা কাজ করতে পারব। তো ওই এনআইডি যদি ব্যান হয় তাহলে ওই প্ল্যাটফর্মে আমি আর কখনো কাজ করতে পারব না। তো এইসব নিয়মাবলী আমাদের মানতে হবে। এছাড়াও আমাদের ডেলিভারি যখন আমাদের অর্ডার আসে আমরা সেটাকে লেট গো করতে পারবো সর্বোচ্চ ১ বার। ২য় বার করলে আমাদের সেশন হলো গিয়ে পজ দিয়ে দেবে এবং সাসপেনশন ও হওয়ার সুযোগ থাকে যদি একাধিকবার হলো গিয়ে আমরা অর্ডার না ধরি বা অর্ডার যদি ডিসপ্যাচ করে দেই। মানে হলো গিয়ে নিয়েও আবার ছেড়ে দেই। তো এই নিয়মগুলো আমাদের অবশ্যই মানতে হয় নয়তো আমাদের সাসপেনশন দেয়। লাইক যদি ২ টো দেই তাহলে ইনস্ট্যান্ট ০.৫ ঘন্টা হলো গিয়ে পজে বসিয়ে দেবে এবং যদি কোনো সেশন মিস করি তাহলে একদিন পুরো সারাদিন আমার সেশন সব বুক ব্লক করে দেবে। সো এইসব নিয়মাবলী মানতে হয়। থ্যাংক ইউ। কিন্তু এখানে কি বাড়তি কোনো সুযোগ সুবিধা বা বেনিফিট পায় কিনা রাইডাররা? আ রাইডাররা বেনিফিট বলতে এদের কোয়েস্ট সিস্টেম আছে। যেরকম আপনার ঈদের মধ্যে এনারা বিভিন্ন রকম কোয়েস্ট দিয়েছে। আম তারপরে এদের ডেইলি কোয়েস্ট থাকে। যেরকম এখন যদি বলি আজকের দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত যদি কোনো রাইডার ১৬ টা ডেলিভারি দেয়, তাহলে তার যা ডেলিভারি কস্ট হবে, মানে যা ডেলিভারি চার্জ হবে এর সাথে সে এক্সট্রা ৳70 এড হবে তার অ্যাকাউন্টে। এছাড়া কেউ যদি আ টিপ দেয় সেটা তো টিপ মানে বোনাস দেয় সেটা এড হবে। বাট মাঝে, মাঝে যেরকম ঈদের মধ্যে ডাবল টিপ বোনাস ছিল যে আপনার কাস্টমার যাই টিপ দেবে সেটা হলো গিয়ে ফুডপান্ডা ডাবল করে দেবে। এটা তারা মাঝে, মাঝে বিভিন্ন সময় আমাদের ডেলিভারি ম্যানদেরকে উৎসাহ করার জন্য ফুডপান্ডা এই অফার গুলো ছেড়ে থাকে। এবং আগে যদিও এই কোয়েস্ট গুলো আরো বেশি ছিল। যেমন আগে এরকম ছিল আমি যখন শুরু করেছি যে ১০ টা ডেলিভারি দিলে আপনার ৳১২০ র মতনও কোয়েস্ট আসতো।
কিন্তু এখন এই Quest এর পরিমাণটা তারা খুব কমিয়ে দিয়েছে। এটা একটা অসুবিধা যে তাদের ডেলিভারি চার্জ কমিয়ে দিয়েছে তারা, যদিও তারা কাস্টমার থেকে ডেলিভারি চার্জ বেশি নিচ্ছে। কিন্তু আমাদের ডেলিভারি চার্জ কমিয়ে দেওয়া, Quest এর পরিমাণ কমিয়ে দেওয়া এবং অর্ডার নিয়ে একটু ছেড়খানি হয় আমার কাছে মনে হয়। যদিও তারা বলে এটা পুরোটাই আ অটোমেটেড সিস্টেম। বাট ধরুন আপনি যদি আজকে Quest কমপ্লিট করতে পেরেছেন, তাহলে কালকে আপনার Quest কোনমতেই কমপ্লিট হবে না। এরকমভাবেই সিস্টেমটাকে ডিজাইন করে দেওয়া। আ যতটুকু আমার মনে হয়। আমি টেকনিক্যালি অতটা সাউন্ড না হলেও এইটুকু বুঝি যে হ্যাঁ, এখানে ছেড়খানি করা যায়। ধরুন আপনার শুক্রবারে এটা বেশি করে। শুক্রবারে কোয়েস্ট ডাবল থাকে। আপনার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত একটা কোয়েস্ট থাকে, আবার সন্ধ্যা ৬টা থেকে ১২টা পর্যন্ত। আপনি যদি সকালে কোয়েস্ট ১০টার মধ্যে আ কমপ্লিট করেন, আপনি সন্ধ্যার কোয়েস্ট কোনদিনও পাবেন না। আপনাকে এমনভাবেই অর্ডারগুলো দেবে, হয় দেরি হবে, নয় দূরে হবে বা কোনো একটা ঝামেলা হবে। এরকমই হলো গিয়ে বা আপনার অর্ডারই ঢুকছে না। মেক্সিমাম যেটা হয় অর্ডারই ঢুকে না। আপনি রেড জোনে আছেন। একদম টোটালি রেড জোনে। নট পিঙ্ক জোন, নট লাইট রেড জোন। ফুললি রেড জোনে আছেন। তবুও আপনার অর্ডার ঢুকবে না। আমি অন্যান্য প্ল্যাটফর্মেরটা এখনো বলতে পারব না। কিন্তু ফুডপান্ডায় হলো গিয়ে আপনার জোন ভাগ করে দেয়। যেরকম আপনার যেখানে খুব বেশি অর্ডার ওটাকে আপনার রেড জোন দেখাবে। আ যেখানে আপনার মিডিয়াম অর্ডার ওটা লাইট রেড জোন। একদম হালকা অর্ডার ওটা পিঙ্ক জোন। আর কোনো যেটা অর্ডার নেই ওটা এভারেজে সাদাই থাকে। তো এরকমভাবে আমরা জোন ভিত্তিক দেখে হলো গিয়ে আমাদের যে এরিয়া থাকে, ডেলিভারি এরিয়া আমরা জোনে গিয়ে দাঁড়াই যে ঠিক আছে এই জোনে দাঁড়ালে আমাদের অর্ডার ঢুকবে, আমরা ভেন্ডর থেকে খাবার পিক করে অর্ডার দেব। কোয়েস্ট যে কমিয়ে দিল, সেক্ষেত্রে এটা কি আপনাদেরকে আগে জানানো হয়েছিল? বা এটার পিছে তারা র‍্যাশনাল কি দিল? কারণটা কি বলল কোয়েস্ট কমিয়ে দেওয়ার পিছে? তারা কোনো রিজন দেয়নি। আ আর মাঝখানে শুনেছিলাম আমাদের কিছু রাইডার প্রোটেস্টও করেছিল। ওই প্রোটেস্টের কারণে কিছুদিনের জন্য হলো গিয়ে ৳২০ করে বাড়িয়েছিল। কিন্তু আবার সেই জায়গায়। আবার সেই কমিয়ে দেওয়া। তবে ঈদের সময় বাড়িয়েছিল যেন হলো গিয়ে রোজার ঈদের সময় বাড়ানো যেন আমরা কাজ করতে আগ্রহ বোধ করি এবং সেইটা খুবই সন্তর্পণে প্রতি সপ্তাহে হালকা করে কমিয়ে দেওয়া। লাইক ঈদের ১ম সপ্তাহে আপনার ছিল ১ম ৩ দিন ছিল যে প্রতিদিনই ১৮ টা করে ডেলিভারি দিলে ৳২৩০ করে হলো গিয়ে আপনার আ বোনাস দেবে। এর পরের সপ্তাহে যেটা হলো মানে ৩ দিন পরে ৪ দিনের দিন হলো যে প্রতিদিন ১৮ টা ডেলিভারি দিলে আ ১৯০ করে হলো গিয়ে দেবে। তো ২৩০ থেকে ১৯০ তে চলে আসলো। এখন কমতে এখন চলছে ওই ১৬ টা দিলে হলো গিয়ে ৳৭০। ইভেন দো লাস্ট উইকের আগের উইকে হবে। গত শনিবারের আগের শনিবার। ওই শনিবারেও আমি যেটা করেছিলাম সেখানে আ ১৬ টা ডেলিভারিতে ৳১২০ এসেছিল। আচ্ছা, আমাদেরকে একটু সেলারি স্ট্রাকচার টা বলেন তো। এটা ওকে, কি বেস পে প্লাস আপনার এই যে কোয়েস্ট সেরকম করে জি। সাজানো? আচ্ছা, এটা একটু নিয়ে বলতে পারবেন? ওকে। সেলারি স্ট্রাকচারটা হলো গিয়ে আপনার পার ডেলিভারি আপনাকে পেমেন্ট দেবে। আর পার ডেলিভারি যখন আপনাকে পেমেন্ট দেবে ধরুন আপনি হলেন গিয়ে আ ধানমন্ডি ১৫ ইউনিমার্ট। ওইখান থেকে আপনার একটা অর্ডার পড়লো ধানমন্ডির ২৭ এর আই হসপিটাল। ওখানে ওয়াকার আইডিতে আপনি সর্বোচ্চ পাবেন ৳২০-২১ রাইডার আইডিতে ওখানে আপনাকে ২৫ থেকে ৳২৭ দেবে। বাইকার আইডি তো এখানে যাবেই না। তো এরকম আর ওয়াকার আইডিতে সর্বনিম্ন আপনার ১৮ থেকে ৳১৯ দেয়। উম বাইকার আইডিতে সর্বনিম্ন ৳২৫। এটা হলো গিয়ে একদম মিনিমাম ডিসট্যান্স এ এই টাকাটা দেওয়া হয়। আর যত ডিসট্যান্স বাড়ে ওই অনুযায়ী তারা ক্যালকুলেট করে দেয়। এই ক্যালকুলেশনটা কিভাবে হয় সেটা আমাদেরকে এখনো বলা হয়নি। আর সাথে হলো গিয়ে এদের আগে সব টাকা হলো গিয়ে মানে আমরা যে রাইড করছি, আমাদের টাকাটা অ্যাপের ওয়ালেটে যুক্ত থাকে। ওই টাকাটা আমরা হলাম গিয়ে আ আমাদের পে আউট করা হয়। আগে করা হতো রবিবার রাতে, সোমবার সকালে। এখন যেটা করা হয় শুক্রবার আ গিয়ে মানে শনিবার ভোর ৪টা বাজে হলো গিয়ে আমাদের পে আউটটা হয়। কিন্তু সেটা আমরা ক্যাশে পাই না। বা সেটা আমরা ওয়ালেটে মানে আমাদের বিকাশ বা নগদ বা অন্য কোনো মোবাইল ওয়ালেটেও নিতে পারি না। এটা আমাদের ডেলিভারি দিয়েই ওইখান থেকে যে ক্যাশ টাকা হলো গিয়ে আ কাস্টমাররা দেয়, তাদের থেকে আমাদের ওই টাকাটা আবার তুলে নিতে হয়।
সো আমাদের কিছু না কিছু টাকা অলওয়েজই ফুড পান্ডার কাছে থাকে। কাজের সময় আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কার কাছে যান ইউজুয়ালি? আর মানে অভিযোগের হয়তো একটা প্রক্রিয়া আছে, সেটা কিভাবে কাজ করে? ওকে। আ কাজের সময় মেক্সিমামই যে ঝামেলাটা হয় যে আ কাস্টমার হলো গিয়ে আউট অফ রিচ থাকে। আ অর্ডার দিয়ে কাস্টমার কোথায় হারিয়ে যায় আমরা জানি না। তো তখন যেটা হয় আমাদের আ অ্যাপেই হলো গিয়ে একটা সাপোর্ট সিস্টেম থাকে। যে ওইখানে শুধু যে এই কাস্টমার রিলেটেড ইস্যু তা না। যদি আমাদের অ্যাক্সিডেন্টও হয় বা আমাদের কোনো কিছু ক্লেইমও করতে হয় আমাদের অ্যাপে হলো গিয়ে আপনার সবকিছু অপশন দেওয়া থাকে। ওই অপশন অনুযায়ী আমাদের তাদের সাথে কনট্যাক্ট করতে হয়। এখানে কোনো ভার্বাল কমিউনিকেশন হয় না। টোটালি টেক্সটিং কমিউনিকেশন হয়। তো আপনি টেক্সটের মাধ্যমে হলো গিয়ে তারা সাপোর্ট গুলো দিয়ে থাকে। যদি আপনার কোনো আ সাপোর্টের জন্য কোনো কাস্টমার কেয়ার এর সাথেও কথা বলা লাগে, ওই চ্যাটিং এর মাধ্যমে আপনার তাকে সবকিছু প্রমাণাদি সবকিছু ডিটেইলস বলতে হবে এবং ধৈর্যের সহিত করতে হবে। এবং যদি আপনি একবার চ্যাটিং থেকে বের হয়ে যান, আবার আপনাকে নতুন কারো সাথে আবার হলো গিয়ে পুনরাবৃত্তি করতে হবে। হুম। এটা কি মানে অ্যাপে আপনাদের সাথে একজন ব্যক্তিই কথা বলতেছে অফিস হুম, থেকে, তাই তো? হ্যাঁ। এবং তারা ইউজুয়ালি কি দেরি করে রেসপন্ড করে? এটা ভিড় থাকে অনেক। কারণ আ এটা যখন পিক আওয়ার থাকে তখন আ কাস্টমারের মানে কাস্টমারের সাথে বেসিক্যালি আমরা সবথেকে বেশি সাফার করি যখন কাস্টমার ফোন ধরছে না। এবং তখন কাস্টমার কেয়ারের উনি এই সবকিছু তথ্য নিয়ে তাকে যোগাযোগ করার চেষ্টা করেন। তখন আমাদের এখানে আবার ডেলিভারি টাইমের একটা ইস্যু আছে। আপনি যখন খাবার পিক করতে যাবেন, আপনার ভেন্ডর যদি রেডি দিয়ে দেয়, তাহলে আপনার সেটা ১৫ মিনিটের মধ্যে পিক আপ করতেই হবে। এখন যেটা হয় এখানেও আরেকটা ইস্যু হয় যে আপনি ভেন্ডর অনেক সময় তারও একটা টাইম বরাদ্দ থাকে। তো ওইটার বাইরে গেলে ওইটার পরে হলো গিয়ে তার ডিলে টাইম একটা থাকে। ওই ডিলে টাইম যদি সে পার করে দেয় তাহলে তার থেকে অর্ডার ক্যানসেল হয়ে যায় বা ওইটার এগেইনস্ট এ তার জরিমানা হয়। ওইটাকে এড়াতে গিয়ে ভেন্ডররা রেডি দিয়ে দেয়। রেডি দিয়ে তারা হলো গিয়ে প্রিপেয়ার করতে থাকে। এখন ১৫ মিনিটের মধ্যে যদি আমি সেটাকে পিক আপ না করি তাহলে এই অর্ডার আমার থেকে চলে যায় এবং আমাকে হলো গিয়ে সেটার জন্য আবার জরিমানা করা হয়। সাথে জরিমানার সাথে পজও দিয়ে দেওয়া হয়। তো একে তো আমাকে হলো গিয়ে জরিমানা করা হচ্ছে, সাথে আমার সেশন পজ দিয়ে দেওয়া হচ্ছে। তো একই সাথে আমার ২ টা বা ৩ টা ডেলিভারির টাইম আমি মানে কস্ট হলো গিয়ে আমার চলে যাচ্ছে। তো এই জায়গায় হলো গিয়ে আমরা ঝামেলায় পড়ি। তখন কাস্টমার কেয়ার থেকে হলো গিয়ে আমরা আ কমিউনিকেশন করার চেষ্টা করি এবং কি হয় সেটা হলো গিয়ে আ কাস্টমার কেয়ারের যারা প্রতিনিধি আছেন তারা এটাকে আ মিনিমাইজ করার চেষ্টা করেন। তো আমরা যেটা করি সচরাচর হলো গিয়ে রেডি দিয়ে পিকআপ দিয়ে মানে উনারা রেডি দেওয়ার সাথে আমরা পিকআপ দিয়ে ফেলি। ফুড রেডি হোক বা না হোক। এবং এইটার পরে আমরা কাস্টমারকে জানিয়ে দেই যে, "আপনার ভেন্ডর রেডি দিয়ে দিয়েছে তাই আমি পিকআপ দিয়েছি কিন্তু আপনার ফুড বাবা এখনো রেডি হচ্ছে। এখন আমি আমার হাতে পাইনি। হাতে পেলে আমি চলে আসবো।" তো ডেলিভারি দেওয়ার টাইমটা হলো গিয়ে আমাদের কিছুটা হলেও ছাড় দেয়। বাট যদি হলো গিয়ে আমরা ডেলিভারি না দিতে পারি, মানে টাইমলি না দিতে পারি, ওটার জন্য আমাদের বারবার ওয়ার্নিং দেয় এবং একটা সময় পরে ওইটার জন্য সম্ভবত আমাদের সেশনে মাঝে মাঝে পজ দিয়ে দেয়। আমি এরকম ২ বার পজ খেয়েছি। এই পেনাল্টি গুলোর ব্যাপারে কি আপনারা অবগত থাকেন জয়েন করার আগে? জয়েন করার আগে এত ডিটেইলস অবগত আমরা থাকি না। আমাদেরকে বলা হয় যে টাইমলি ডেলিভারি দিবেন নয়তো একটু আ প্রবলেম হতে পারে। এটা আপনার রেটিং এ প্রবলেম হতে পারে। যে আপনার রেটিং ভালো না হলে অ সিস্টেম থেকে আপনার ওখানে ডেলিভারি যাবে না। তো এগুলো বলা হয়। আর যেটা হলো গিয়ে আ এমনিতে ডেলিভারি দিতে গেলে ওই ভেন্ডর ইস্যু গুলোর জন্যই মাঝে মাঝে হয়। আর আ কাস্টমার যখন পাওয়া যায় না, তাদের কথা হলো যেভাবেই হোক আপনি ডেলিভারিটা সম্পন্ন করবেন। কিন্তু প্রবলেম হচ্ছে আ একটা ঘটনাকে শেয়ার করতে পারি। এটা আমার ডেলিভারির একদম শুরুর দিকের ঘটনা। নিউ মার্কেটে আমি একটা আ একজন ভদ্রমহিলার আ নিয়ে যাই। সেটা সম্ভবত ইস্টার্ন প্লাজা আছে না? ওখানে উনি ঠিকানা দেয়। উনি পিন লোকেশন ওখানেই দিয়েছেন। কিন্তু ওখানে উনি যে পিন লোকেশন দিয়েছেন, ওই অনুযায়ী আমি হলাম গিয়ে তার দেওয়া তার ডিটেইলস এ দেওয়া যে আ বাড়ি নাম্বার আমি ওটার সামনেই দাঁড়িয়ে আছি।
এখন উনি ১ম এ ফোন ধরে বললেন, "আপু আমি তো ভুল পিন লোকেশন দিয়ে দিয়েছি। আপনি একটু এই জায়গায় আসেন।" যে জায়গার লোকেশন উনি দিচ্ছেন সেই জায়গা ওখান থেকে না হলেও আপনার সাইকেলে ১০ মিনিটের রাস্তা। সাইকেলে ১০ মিনিটের রাস্তা মানে ইটস এ লং ডিসট্যান্স। এর মধ্যে সেটা রাত 11:30 টার দিকে। একজন ফিমেল পারসন হিসেবে আমার ওখানে কি করা উচিত ছিল আমি জানি না। তো যেটা হয়েছে পরবর্তীতে আমি কাস্টমার কেয়ারের সাথে হলো গিয়ে যোগাযোগ করলাম। কাস্টমার কেয়ার বলছে যে, "আপনি যেভাবে হোক ডেলিভারিটা দিয়ে আসেন।" এখন যখন আমি ওই মহিলাকে কল দিচ্ছি, ও ওই ভদ্রমহিলা আর কল ধরে না। ধরে না অলমোস্ট ১২:১২ বেজে গিয়েছে সে কল ধরে না। তখন আমি কি করব আমার জানা নেই। তো পরবর্তীতে আমি যেটা করেছি, আমি ওইখানে ওটা ক্যাশ অন ডেলিভারি ছিল। এইজন্য সাহস করেছিলাম। আমি ওটা হলো গিয়ে ওইখানে যে লোকেশন উনার ওখানে অ্যাড্রেসে দেওয়া, আমি ওটার ছবি তুলে আ সাবমিট করে দিয়েছি এবং ওই টাকাটা নিজে থেকে হলো গিয়ে ফুডপান্ডে জমা দিয়ে বাসায় গিয়ে ওটা খেয়ে ফেলেছি। আমার কাছে আমার সিকিউরিটিটা আমি প্রায়োরিটি বেশি মনে করেছি। কারণ ওইটা আমার কাছে আর কোনো অপশন ছিল না। আমি উনাকে কল দিতে হলো গিয়ে শেষ। যখন হলো গিয়ে দেখেছে যে আমি ডেলিভারি অপশনটা দেওয়ার পর কাস্টমারের কাছে তো একটা নোটিফিকেশন যায় যে আপনার ডেলিভারি অ্যা আ ডেলিভার্ড। তখন উনি আমাকে কল দিয়ে বলছেন উনি আমার সাথে খুবই বাজে ব্যবহার করছেন। যে কেন আপনি ডেলিভারি অপশন দিয়ে দিয়েছেন? আমি তো খাবার পাইনি। বললাম, "আপনাকে এতক্ষণ আমি কল দিয়েছি। আমি আপনার জন্য ৫ মিনিট এখানে দাঁড়াতে পারি। আপনি লোকেশন দিয়েছেন। এইখানে যদি খাবার নিয়ে যেতে পারেন, আমি আপনার খাবার দেব, নয়তো এখন বাসায় গিয়ে ওটা আমি খেয়ে ফেলব।" আচ্ছা, ওভারঅল তাহলে আপনি একটু বলেন, যেহেতু এটা আপনি তুললেন যে আপনি একজন ডেলিভারি ওয়ার্কার হিসেবে আম কি ধরনের রিস্ক, হ্যাঁ, আপনি সাধারণত ফেস করেন আপনার নিজের পার্সপেক্টিভ থেকে বা জেনারেলি এই ডেলিভারি ওয়ার্কাররা, এবং এগুলার রিস্ক গুলা অ্যাড্রেস করার জন্য আপনি ফুডপান্ডা থেকে কি ধরনের সাপোর্ট পান বা পান না? ওকে। ফুডপান্ডা থেকে রিস্ক হলো গিয়ে আপনার জোনগুলা। মানে ওই জোনগুলাতে আপনার ধরুন বছিলার দিকে মানে আমি যদি ধানমন্ডি জোনটাকে ধরি, আ আমি অন্য জোনগুলোর বিষয়ে জানি না। ধরুন ধানমন্ডির দিকে আমরা যারা ডেলিভারি দেই, তাদের ক্ষেত্রে আপনার সন্ধ্যার পরে মাহাদিগঞ্জ বা আ কেরানীগঞ্জের সাইডগুলা বা বুদ্ধিজীবী কবরস্থানের ওই সাইডে বা বছিলার ওখানে আপনার যে ব্রিজটা, এইখানকার ডেলিভারি অফ করে দেওয়া উচিত। যেরকমটা আপনার ঢাকা উদ্যানে কিন্তু আ ঢাকা উদ্যানের জন্য আপনার আ আমি যখন ঢাকা উদ্যানে ছিলাম আমি দেখেছি যে ওইখান থেকে আপনি ৬:০০ র পরে আর ডেলিভারি দিতে পারবেন না। তো এই সিস্টেমটা এই এরিয়াগুলোর জন্য হলো গিয়ে সিস্টেমে অ্যাক্টিভেটেড এর করে দেওয়া উচিত। বাট ইনারা এটা এখন আর করেন না। ইভেন দো ঢাকা উদ্যানের জন্যও সেটা তুলে দিয়েছে। তো এই সিকিউরিটিটা আমাদের জন্য হয়। কারণ ওই জায়গাগুলোতে এখনো সিকিউরিটি সিস্টেম অত ভালো না। তো ওই জায়গায় ডেলিভারি ম্যানদেরকে নিয়ে অনেক বেশি হলো গিয়ে এটা এভারেজে সব ডেলিভারি ম্যানদেরই হলো গিয়ে একটা ভয় যে এরকম কোনো আনসিকিউর জায়গায় গেলে আমাদের যা আছে সব চলে যায়। আচ্ছা, এটা একটা বিষয় যেটা থেকে হলো গিয়ে ফুডপান্ডা কোনো সাপোর্ট দেয় না। অ্যান্ড এটার ডকুমেন্টস আমরা কি দেব আমাদের জানা নেই। সবই চলে গিয়েছে। এটার ডকুমেন্টস আমি কি দেব? তো ওই জায়গায় হলো গিয়ে ফুডপান্ডায় আমরা কিভাবে আবার সেই ক্লেইম গুলা করব, সেই ক্লেইম করার আমাদের কোনো জায়গা নেই। আপনি যদি তাদের ইন্সুরেন্স ব্যবস্থা আছে বাট সেটা আপনাকে পে করতে হবে এভরি মান্থ। সেটা মিনিমাম হলেও আপনাকে পে করতে হবে। আ সম্ভবত ইয়ারলি ৳১-১৫০ বাট আমার কথা হলো গিয়ে একজন ফুডপান্ডা রাইডারের জন্য ওই ৳১৫০ অনেক। যেহেতু ওই ৳১৫০ তুলতে যদি একজন রাইডার হয় তাহলে তার সেই ৳১৫০ তুলতে ৫ টা মিনিমাম ডেলিভারি দিতে হয়। যেটার জন্য যদি একদম মিনিমাম টাইম ও আপনি চিন্তা করেন ২.৫ ঘন্টা লাগবে একজন রাইডারের জন্য সেই ৳১৫০ তুলতে। কারণ ঘন্টায় হলো গিয়ে আমাদের সর্বোচ্চ ৳৬০ ওঠে যেই করুক। ৳৬০ র বেশি ৳৭০ র বেশি একজন ব্যাচ ৩-৪ এর মানুষের উঠে না। এখন যিনি চুরি করছেন বা ছিনতাই করছেন উনি তো ব্যাচ দেখে নিচ্ছেন না যে ইনি ব্যাচ ১ এর পাবলিক, ইনি ব্যাচ ৪ এর পাবলিক। ব্যাচ ৪ এর পাবলিক থেকে একটু কম নেই, ব্যাচ ১ এর পাবলিক থেকে একটু বেশি নেই। তো ব্যাচ ১ এর পাবলিকও যদি উঠায় তাহলে আওয়ারলি তার ৳৮০-৯০ র বেশি উঠে না। তো ওই ৳১৫০ উঠাতে একজন ব্যাচ 1 এরও কিন্তু মিনিমাম ১.৫ থেকে ২ ঘন্টা লাগে।
অ্যান্ড ওই ২ ঘন্টা আমরা বসে কামাই না। আমাদের সাইকেল হোক বা হেঁটে হোক যেয়ে এসে করতে হয়। তো ওই জায়গায় ফুডপান্ডার যে যেরকম আপনার পাঠাওতে আমি যতদূর জানি আ তারা এই সার্ভিসটা মানে ইন্সুরেন্সটা আ জেনারেল মানে এটা আপনার পে করতে হবে না। বাট ফুডপান্ডা আপনার ইন্সুরেন্স নিতে হলে আপনাকে পে করতে হবে। সেটা যত মিনিমাম অ্যামাউন্টই হোক। তো এইটা আমার মনে হয় এটা তাদের নিজেদের থেকে দেওয়া উচিত। আর আ সিকিউরিটির ক্ষেত্রে তারা ওই সিস্টেমটা চালু করা উচিত যে এরিয়াগুলো আ একটু রিস্কি ওগুলো একটা টাইমের পরে ওইখানকার অর্ডার বন্ধ করে দেওয়া উচিত। এই ২ টা যদি করে তাহলে আমাদের সেফটিটা আরেকটু বাড়বে। আর রাস্তার মধ্যে বা শহরের মধ্যে যেটা বিষয় ওটা ছোটখাটো অ্যাক্সিডেন্টের ভয় ওটা থাকেই। কারণ আমাদের এখানকার রিক্শাওয়ালারা কোনো কিছু নিয়ম মানে না। তো আমরাও মানি না। টু বি অনেস্ট আমরা রাইডাররা যখন হলো গিয়ে আমাদের নিয়ম আছে আমরা উল্টো পথে সাইকেল চালাতে পারব না। বাট আমরা যদি উল্টো পথে না চালাই ওই ডিসট্যান্সটাই কভার করতে আমার মিনিমাম ৭ থেকে ৮ মিনিট এড হয়ে যায়। তো ওইটাকে আমরা হলাম গিয়ে উল্টো পথে চলে যাই এটা। এটা হলো গিয়ে মানে এটা বাংলাদেশের মানুষ আমরা উল্টো পথে যাবোই। তো ওইটা আমরা কভার করি এভাবে। তো আমরাও রিস্ক নিয়ে হলো গিয়ে যাই। তবে আরেকটা যেটা সুবিধা সেটা ফুডপান্ডা দেয় না, সেটা আমাদের ট্রাফিক পুলিশ দেয়। আ অন্যান্যদেরকে আটকালেও আমাদের ফুডপান্ডা পাবলিক বা মানে যারা আমরা রাইডার আছি সেটা যে প্ল্যাটফর্মে হোক আমাদের যখন ইউনিফর্ম আমাদের গায়ে থাকে তখন এনিহাউ ট্রাফিকরাও আমাদেরকে খুব হেল্প করে। আমাদেরকে সহজে হলো গিয়ে সিগন্যালে আটকায় না বা দেখে বা আমরা যদি একটু উল্টো পথেও যাই আমাদেরকে হলো গিয়ে অত একটা ঝামেলা তারা দেয় না। তবে হ্যাঁ, বাইকার যদি হয় ফুডপান্ডার তাদেরকে আটকায়। কারণ যেহেতু এটা বাইক বাট সাইকেল আ রাইডারদের তারা আটকায় না। এই সুবিধাটুকু আমরা রাস্তায় পাই। আর সাপোর্ট বলতে আমাদের যে রাইডার কমিউনিটিটা আছে তারা একে অপরের প্রতি আমরা খুবই মানে সেটা মেয়ে হোক, ছেলে হোক ডাজন্ট ম্যাটার। একজনকে যদি দেখি আমাদের ইউনিফর্ম পরা কেউ কোনো ঝামেলায় পড়েছে আমরা জোট বেঁধে যাই। আমাদের ইউনিয়ন খুবই ভালো। তারপর মানে আপনাদের ইউনিয়ন আছে? হ্যাঁ, আমাদের ইউনিয়ন আছে এবং আমাদের সাপোর্টের জন্য টেলিগ্রাম গ্রুপ আছে। আ জোন ওয়াইজ, হাব ওয়াইজ। তো ওইখানে ১ জন বা ২ জন অলওয়েজই থাকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। এবং হাবেও হলো গিয়ে অনেক রাইডার আছে এবং এদের সাথে রাইডার ক্যাপ্টেইনও থাকে। যে আ একেকটা জোনে ধরুন আ অনেক রাইডার থাকে। আপনার ধানমন্ডি জোনে না হলেও উম ২০০ র উপরে রাইডার আছে। আমি মিনিমাম বলছি। এটা আমার দেখায়। এর চেয়েও বেশি থাকতে পারে। তো মোটামুটি প্রতি ২০ জন করে বা ১০ জন করে একজন রাইডার ক্যাপ্টেনের আন্ডারে থাকে। যে রাইডার ক্যাপ্টেনরা আপনাকে নতুন দিকে একদম সর্বাত্মক সাপোর্ট দেয়। ইভেন তো যদি আপনি চান তাহলে আপনার রাইডার ক্যাপ্টেনের সাথে ১ম দিনটা হলো গিয়ে ঘুরে দেখেন যে কিভাবে আপনার রাইড করে হলো গিয়ে আপনি ডেলিভারি দিতে হবে। তো তারা এই সাপোর্ট টুকুও দেয়। আমি একটা ফলো আপ কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে আ খুব রিস্কি সিচুয়েশন এ যেমন ধরেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হ্যাঁ? বা এই যে ছিনতাইয়ের কথা যে বললেন, তখন ফুড পান্ডা কি কোনো কম্পেনসেশন দেয় কিনা রাইডারের জন্য? ছিনতাইয়ের ক্ষেত্রেটা আমি এখনো জানি না। আ কারণ ওইটা ঘটেছে বাট ওইটার ফলো আপ এ কি হয়েছে আমার জানা নেই। কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয় এবং আপনি হলেন গিয়ে আ সেটার ফটো এবং আপনার মেডিকেল সহ আপনি দিতে পারেন। এইটা শুনেছি তারা দেয় বাট আমি এখনো ফেস করিনি। এমনিতে মেডিকেল আ কোনো বেনিফিট কি আপনাদের আছে? ওই ইন্সুরেন্স এর আন্ডারে কভারেজ হয়। কি কভারেজ হয় এটা জানেন কি? আমি ওইটা ঘাটিনি কারণ আমি ওই ইন্সুরেন্স নেইনি। কি ভেবে নেন নাই ইন্সুরেন্সটা? আ বাংলাদেশের যেকোনো জিনিসই হলো গিয়ে বিশেষ করে ইন্সুরেন্স রিলেটেড ইস্যু গুলো হলো গিয়ে আমার কাছে ফেক মনে হয় যে শুধু তারা প্রিমিয়াম নিয়ে যায়। কিন্তু দেওয়ার বেলায় মানে একজন অসুস্থ মানুষ হলো গিয়ে সেই ইন্সুরেন্স তুলতে গিয়ে তার হলো গিয়ে আরো বেশি খরচ হয়। যা না পায় তার চেয়ে বেশি খরচ হয়। এর চেয়ে ভালো আমি নিজের ওষুধ নিজে কেনাটাই বেটার। হুম। আপনি কি এমন কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারবেন যেটা মানে যেখানে খুব সমস্যার সম্মুখীন হয়েছিলেন? যেমন একটা বললেন যে
আম রাতের ডেলিভারি দিতে রাতে গিয়ে। ডেলিভারি দিতে গিয়ে এবং উনি কল ধরছিলেন না। বাট আরো গ্রেভ কোনো প্রবলেম কি আপনি ফেস করেছেন কিনা ডেলিভারির ক্ষেত্রে? এবং ওইটা আসলে মানে কিভাবে মানে ওটার আউটকাম টা আসলে শেষ পর্যন্ত কি ছিল? আপনি ফুড পান্ডা থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন বা কিভাবে ডিল করেছিলেন জিনিসটা? না, এর চেয়ে বেশি কোনো বড় ঝামেলা ফুডপান্ডায় অ্যাকচুয়ালি হয় না। ফুডপান্ডায় মেইনলি আমাদের নিজেদের সিকিউরিটিটাই আমাদের একটু চিন্তা করে তারপরে আ মানে চিন্তাতে রাখতে হয়। এই ছাড়া হলো গিয়ে ফুডপান্ডাতে তেমন কোনো বড় আপনি ঝামেলায় পড়বেন না। ইজি একটা প্ল্যাটফর্ম। আপনি খাবার অর্ডার নেবেন, স্লট বুকিং দেবেন, ওই অনুযায়ী ডেলিভারিতে আ নেমে যাবেন এবং ডেলিভারি আসবে, ভেন্ডর থেকে খাবার নেবেন, কাস্টমারের কাছে যাবেন, দেবেন। আবার হলো গিয়ে সেই প্রক্রিয়া রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট এইটাই। ওইখানে ঐরকম কোনো আহামরি কোনো ঝামেলা বা আহামরি কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। জাস্ট সমস্যা হলো গিয়ে ওই রিস্কি এরিয়া গুলো আর টাইমলাইন গুলো। আ আর একটা যদি ঝামেলা পড়ে সেটা হলো গিয়ে আপনার আ যে লিমিটগুলো মানে আমাদের ক্যাশ লিমিট থাকে। তো অনেক সময় এরকম হয় যে এমন সময় ক্যাশ লিমিট আমাদের আ ক্রস করেছে বা একটা কোনো বড় অর্ডার আসলো, ওই একটা অর্ডারে ক্যাশ লিমিট আ ক্রস করে ফেললো। ওইটা হলো গিয়ে আমাদের জমা দেওয়ার টাইমলাইনটা একটু কমিয়ে দেয়। আ ওই টাইমলাইনটা যদি ধরুন একটু ফ্লেক্সিবল রাখা হয়, যে ঠিক আছে ওইটা আমরা জমা দিয়ে আরেকটা হলো গিয়ে অর্ডার ধরতে পারি। যেটা এখন আমাদের টেকনিক্যালি করতে হয়। আগে আমরা যেটা ১ম দিকে আমার একটু ঝামেলা হতো। এখন যেটা করি সেটা আ যদি ক্যাশ লিমিট দেখি যে হ্যাঁ, এটা ক্যাশ লিমিট ক্রস করবে, তাহলে সেই অর্ডারটা আ ডেলিভারিটা পৌঁছে দেই কিন্তু ডেলিভার্ড দেই না। অ্যাপে ডেলিভার্ড না দিয়ে আগে ক্যাশটা ডিপোজিট করি। করার পরে তারপরে এটা ডেলিভারিটা কমপ্লিট করি। যেন হলো গিয়ে মাইনাস নেগেটিভ এ না যায়, ক্যাশ লিমিট ক্রস না করে এবং ডেলিভারিটা সচল থাকে। এইটুকু হলো গিয়ে আমাদের এখন করা লাগে। মানে খেয়ালে রাখা লাগে। আপনি কি নারী হিসাবে কোনো বৈষম্য ফেস করেন? অথবা আপনি শ্রমিক হিসাবে কোনো বা নারী শ্রমিক হিসাবে যে ধরনের বৈষম্য ফেস করেন অথবা আপনি যে বললেন যে কিছুদিন পরপরই এই Quest এর মাধ্যমে হোক, ক্যাশ লিমিট হোক, এই পলিসি গুলা যে বারবার উঠানামা করে। এটাও তো এক ধরনের স্ট্রাকচারাল। হুম। আমি বলব আরকি I would characterize it as structural discrimination. সো এটা নিয়ে আপনি কি একটু আরেকটু বলতে চান? আ এখানে আপনি নারী বা পুরুষ হওয়ার জন্য কোনো ডিসক্রিমিনেশন এর শিকার হবেন না। অ্যাজ এ রাইডার হিসেবে বা অ্যাজ এ আ পান্ডা হিরো হিসেবে আপনি ডিসক্রিমিনেশন এর শিকার হবেন। এরা ওভারঅল জেন্ডার রিগার্ডলেস জেন্ডার তারা সবার সাথে ডিসক্রিমিনেশন করে। কারণ এখানে অ্যাপে একজন নারী হোক, পুরুষ হোক তার কাছে জাস্ট এটা একজন ডেলিভারি পারসন যাকে হলো গিয়ে তার আ অ্যাক্টিভিটি দেখবে, তার ডেলিভারি অ্যামাউন্ট দেখবে, কোয়েস্ট এরিয়া দেখবে এবং ওই অনুযায়ী সিস্টেম তাকে হলো গিয়ে ডেলিভারি কমাবে, বাড়াবে। লাইক ব্যাচ 1 এর ক্ষেত্রে তাদের মানে যে এরা হলো গিয়ে স্টার রাইডার হয়। এদের ক্ষেত্রে তাদের খুবই হলো গিয়ে কি বলবো? আ উম মানে তাদেরকে খুবই প্যাম্পারড আ উইথ ডেলিভারিজ। প্যাম্পারড বলতে তাদের ডেলিভারি কখনো শেষ হয় না। তাদের একটার জায়গায় মানে তাদের হয় যে ডাবল ডেলিভারিও হয়। আমাদের ফুডপান্ডা অনেক সময় যে একই সাথে ২ টা ৩ টা অর্ডার ঢুকে। তাদের এরকম হয় ৪ টা অর্ডার ঢুকে। এখানে আমরা ১ টা অর্ডার পাচ্ছি না। আমাদের যেরকম একটা আ শর্ট টেকনিক বলা যায়, আমরা যদি কখনো কোথাও ডেলিভারি না পাই, আমরা পান্ডা মার্টে ওখানে চলে যাই। প্রতিটা এলাকায় পান্ডা মার্ট থাকে। তো আমরা পান্ডা মার্টের জন্যে ঘুরি ফিরি। তো ওইখানে আমরা ডেলিভারি পারসনরা একসাথে হলো গিয়ে ওই ডেলিভারির জন্য ওয়েট করতে, করতে আড্ডাও দেওয়া হয়। তো ওইখানে যেটা দেখি যিনি স্টার রাইডার বা ব্যাচ 1 বা 2 এ আছে, 1 এ যারা আছে তারা একসাথে ৪ টা ঢুকতেছে, 2 এ যারা আছে তারা একসাথে ২-৩ টা ঢুকতেছে। আর যার ব্যাচ 4 এ আছে বান্দার একটাও ঢুকছে না, বান্দা ঘুরতেছে ফিরতেছে। একই জোনে বসা, একই জায়গায় বসা। এইটা হলো গিয়ে একটা ইয়া। অবশ্য তারা এটার ইয়া দেয় যে সে তো স্টার রাইডার। আমাদের তো কিছু করার নেই। সিস্টেম যে বেশি অ্যাক্টিভ দেখে তাকেই দেয়। কিন্তু এইটা ব মাঝে, মাঝে হলো গিয়ে আ রাইডারের উপরে একটু প্রবলেমও মানে তাদের আর্নিং এও প্রবলেম হয়ে যায়।
কারণ যিনি স্টার রাইডার হয়েছেন তার হয়তোবা সেই লিমিটেশনটা নেই। ধরুন এই জায়গায় আ একটা আ মানে এটা সিস্টেমের ডিসক্রিমিনেশন বলব না, এটা আমাদের সোশ্যাল ডিসক্রিমিনেশন বলব। একজন ছেলে আপনার সকাল ৬টা থেকে নেমে যেতে পারে। বা একজন ছেলে সারারাতও ডিউটি অন করে রাখতে পারে। তো মানে সে সারারাতও রাস্তায় থেকে হলো গিয়ে ডেলিভারি দিতে পারে। বাট ফর এ ফিমেল আমি হলাম গিয়ে সকাল ৬ টার আগে বের হতে পারছি না। ৬ বাজে আমার জন্য রিস্কি। বড়জোর আমি ৭ ৭:৩০ টার দিকে বের হতে পারছি। আবার আমার জন্য হলো গিয়ে রাত ১২ টার পরে টু মাচ রিস্কি। বা রাত ১২টা ১২টাও না, রাত ৯টার পরেই যখন সবকিছু নীরব হতে থাকে, আস্তে, আস্তে রিস্ক বাড়তে থাকে। কিন্তু অথচ আপনার অর্ডারের পরিমাণটাই বেশি থাকে আ আপনার রাত ৯:৩০টার পর থেকে বা ৮টার পর থেকে ১টা পর্যন্ত। কিন্তু আমরা তো হলাম গিয়ে যারা ফিমেল পারসন আছি, তারা তো আমরা ১২টার পরে সেই আ খাবারটা দিতে পারছি না। তো ওই জায়গায় মেল পারসনরা এই জায়গা থেকে সোশ্যাল নর্মস এর কারণে এগিয়ে যায় এবং আমরা যারা ফিমেল আছি আমরা মেক্সিমাম সময় ব্যাচ 2 তেও খুব কম যাই। অ্যান্ড 1 এ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো ওই জায়গায় হলো গিয়ে সোশ্যাল ডিসক্রিমিনেশন এর কারণে এইখানে ভেদভাব হয়। কিন্তু এটা ফুডপান্ডার কোনো কিছু করার নেই। তাদের সিস্টেম হলো গিয়ে যে বেশি সময় পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এবং বেশি অর্ডার দেবে সেই স্টার রাইডার হবে। তো এই জায়গা দিয়ে হলো গিয়ে বলা যায় যে একটা স্ট্রাকচারাল ডিসক্রিমিনেশন হয়। আপনি এই যে ব্যাচ 1 বা স্টার রাইডারদের কথা বলছেন, এটার মানে পারফরম্যান্স ইভ্যালুয়েশন বা ওভারঅল পারফরম্যান্স ইভ্যালুয়েশন এর ক্রাইটেরিয়া গুলো আসলে কি? এটা বেসিক্যালি আমাদের অ্যাপেই হলো গিয়ে একটা সিস্টেম আছে। আপনার অ্যাক্টিভিটি ইনসাইট নামে একটা অপশন আছে। ওইখানে দেখায় যে আপনার কতটুকু আপনি আ প্ল্যান করেছেন এবং ওই অনুযায়ী আপনি কতটুকু আ অ্যা মানে অ্যাচিভ করেছেন। পার্সেন্টেজটা দেখায়। এছাড়া হলো গিয়ে আপনি টোটাল কত ঘন্টা ওখানে ছিলেন। ওই টোটাল ঘন্টার মধ্যে কত ঘন্টা আপনার স্পেশাল ঘন্টা ছিল। যে পিক আওয়ার যেটা বলে। তো এই সবকিছু মিলেই তাদের ওই ক্যালকুলেশনটা হয়। তো ওই ক্যালকুলেশনে আমরা দেখি যে কে কোন অবস্থানে আছে। লাইক আমি আবার হ্যাঁ, আপনি যদি হলেন গিয়ে ১ সপ্তাহ অনলাইন না থাকেন তাহলে হলো গিয়ে আপনার আ আপনাকে ব্যাচচ্যুত করা হবে। তখন আপনি ৫ নাম্বার ব্যাচে থাকবেন যার কোনো ব্যাচই নাই। এবং এই ব্যাচের আরেকটা আ আ ইনফরমেশন হলো গিয়ে এই ব্যাচ আপনাকে নির্ধারণ করে দেবে আপনি স্লট কিরকম পাচ্ছেন। যেরকম আপনি যদি ব্যাচ 1 এ নেন, আপনি আপনার প্রেফারেবল এবং সর্বোচ্চ পিক আওয়ার ব্যাচগুলো পাবেন। আপনার মন মতো ব্যাচগুলো পাবেন। কিন্তু যত আপনার ব্যাচ লোয়ার পজিশনে যেতে থাকবে, আপনি হলেন গিয়ে সেই আ স্লট বুকিং আপনার জন্য ততটা টাইম জোন হলো গিয়ে আ সিলেক্ট করা টাফ হয়ে যাবে। ছুটি পান? বা ছুটি নিলে কি আবার সেই নিচের ব্যাচে এখানে এখানে আপনার ছুটির কোনো ইয়ে নেই। আপনি ব্যাচ যখন স্লট বুক করবেন, ওই স্লট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি যদি কাজ না করতে পারেন, মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টা আগে আপনাকে সেই ব্যাচ অফার করে দিতে হবে। এখন আপনার যদি কপাল ভালো থাকে সেই ব্যাচ যদি কেউ নেয়, তাহলে আপনার ওই সেশনটা আর মিস হলো না। বাট আপনি যদি ওই ব্যাচ কেউ না নেয় মানে অলরেডি আপনি নিয়েছেন এবং আপনি অফার করেছেন। ওই ব্যাচ যদি কেউ না নেয়, আপনাকে নামতেই হবে কাজে। এখন আপনি কাজ করতে পারবেন না। আপনি হলেন গিয়ে সেশন অন করে দিয়ে পজ দিয়ে দিলেন। সেইটা আপনার অ্যাক্টিভিটি যে প্ল্যান্ড অ্যাক্টিভিটি ভার্সাস হলো গিয়ে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি ওইখানে হলো গিয়ে ইফেক্টটা পড়ে। প্রতি ৬ মিনিটে হলো গিয়ে আপনার আ এটার একটা ইভ্যালুয়েশন হয়। আপনার ম্যানেজার, কাস্টমার এবং সহকর্মী যারা আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যম বা সম্পর্কের বিষয়টা এই প্ল্যাটফর্ম আসলে কিভাবে নির্ধারণ করে ১ আর নিয়ন্ত্রণ কিভাবে করে? ওকে। নির্ধারণ নিয়ন্ত্রণ বেসিক্যালি হলো গিয়ে আমরা মেইন ম্যানেজার বা ওইরকম অথরিটি বলতে কিছু নেই। ১ম এ অ্যাপের মাধ্যমে চেষ্টা করি যে সাপোর্ট সিস্টেম গুলো আছে। ওইখানে যদি ফেইল হই, তাহলে আমরা হলাম গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাই। ওইখানেও যদি ফেইলড হই, তখন আমরা হাবে যাই। হাবে গেলে আর কোনো একটা আ মানে অল এভারেজ এ এখন পর্যন্ত হাবের পরবর্তী ধাপে যেতে হয়নি। আর এই যে ফুড পান্ডা থেকে যে প্ল্যাটফর্ম ফি বলে যে জিনিসটা চার্জ করে, এটা তারা কি জন্য ইউজ করে জানেন? বা তারা কি আপনাদেরকে বলে?
ডিরেক্টলি আ তার ম্যানেজাররা তো এটার কোনো অ্যান্সার দেয় না। বিভিন্ন রাইডারদের মধ্যে যখন কথোপকথন হয়, তখন আলোচনায় যেটা এসেছে যে আ কারণ কিছু রাইডার ক্যাপ্টেনও তো আমাদের সাথে রাইড করেন। তো সেই রাইডার ক্যাপ্টেনদের বক্তব্য মতে এই প্ল্যাটফর্ম ফিটা আমাদের যে হাবগুলো পরিচালনা হয় বা আমাদের যারা অনলাইনে এই অ্যাপে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন, এছাড়া হলো গিয়ে যে আ আমাদের যে প্ল্যাটফর্মটা যে রান কস্ট আছে, এই প্ল্যাটফর্ম ফিটা হলো গিয়ে সেইটার জন্য নেওয়া হয়। কিন্তু রানিং কস্ট তো অলরেডি তারা যে বিভিন্ন মানে এখানে ভেন্ডর আছে, আপনারা আছেন, হ্যাঁ? আম তারা তো সেখান থেকে অলরেডি একটা ফি কাটছে। সো রানিং কস্ট তো সেখান থেকেই ক্যালকুলেট করা তাদের উচিত মতে ছিল। তারা হলো গিয়ে এটা কস্ট শেয়ারিং করছেন না। কোনো একজনের উপর পুরোটা কস্ট বেয়ার করছেন না। কিছু কস্ট তারা ভেন্ডর থেকে নিচ্ছেন, কিছু কস্ট তারা কাস্টমার থেকে নিচ্ছেন, কিছু কস্ট তারা রাইডার থেকে নিচ্ছেন। এবার আমরা আপনার কাছ থেকে জানতে চাবো যে ফুডপান্ডার মতো যেসব প্ল্যাটফর্ম আছে, এখানে শ্রম অধিকার যেমন মজুরি এবং অন্যান্য সুবিধা, কর্মস্থলে আ সিকিউরিটি বা প্রোটেকশন এবং মানসিক ও শারীরিক নিরাপত্তার মানে ব্যাপারগুলো উন্নত করার জন্য আপনি কি কোনো সাজেশন বা কোনো পরামর্শ আছে কিনা আপনার? আম ১ম সাজেশন যেটা হতে পারে তাদের কাছে যেটা একটা মূলনীতি যে কাস্টমাইজ অলওয়েজ রাইট। এইটা না করে তারা এটাও তাদের পারসেপশন এ রাখতে পারে বা তাদের কোড অফ কন্ডাক্ট এ রাখতে পারে যে কাস্টমারও ভুল হতে পারে বা কাস্টমার যে রুড ইভেন দো আমাদের বলা হয় কাস্টমার যতই রুড ব্যবহার করুক আপনি কোনমতেই সেটার এগেইনস্ট এ কিছু বলতে পারবেন না এবং এটার কমপ্লেইন দিলেও কোনো লাভ হবে না। কাস্টমার ইস অলওয়েজ রাইট। বাট এই জিনিসটা হলো গিয়ে মেন্টালি অনেকটা ট্রমাটাইজ করে স্পেশালি যারা নতুন রাইডার। আ লাইক আমি যখন হলো গিয়ে একটা প্ল্যাটফর্মে এত বছর কাজ করে এসে এই লেভেলে নেমে কাজ করতে গিয়েছি, তখন যখন রুড বিহেভিয়ার গুলো পেয়েছি, আমি ট্রমাটাইজ হয়ে যেতাম। এবং এরকমও হয়েছে আমি একটা ডেলিভারি দিয়ে আমি সারাদিন আর ডেলিভারি দেইনি। ওই একটা ডেলিভারিতেই আমার সারাদিন নষ্ট করে দিয়েছে। এবং এটার কোনো কম্পেনসেশন নেই, এটার কোনো অ্যাকনলেজমেন্ট পর্যন্ত নেই। তো তারা এইটা করতে পারে যে তাদের অ্যাপে কোনো কাউন্সেলিং এর সিস্টেম তারা রাখতে পারে কিনা। কারণ দিন শেষে একজন রাইডার সেও মানুষ। তো অ্যান্ড অ্যাকচুয়ালি যারা আমরা রাইড করি আমরা আ যদি সারাদিনে ২০ টা ডেলিভারিও করি আমরা ২০ টা ঘর ঘুরছি। ২০ ধরনের পরিবেশ দেখছি। এবং ২০ ধরনের পরিবেশের মধ্যে টু বি অনেস্ট আ 50% ও ভালো পড়ে না। 70% ই খারাপ পড়ে। তো ওই জায়গায় যে আমাদের যে মেন্টাল ট্রমা টা হয়, সেই জায়গাটা হলো গিয়ে তারা অ্যাকনলেজ করতে পারে কিনা। এইখানে আবার আরেকটা ইস্যু আছে। তারা যদি করেও আমরা রাইডাররা কতটুকু নিচ্ছি। কারণ যেহেতু এখানে মেক্সিমাম রাইডারের যদি এডুকেশন লেভেল বলি, আ আমার মতন পার্ট টাইম রাইডার খুবই কম। মেক্সিমামই আছে যাদের পুরোপুরি হলো গিয়ে বছরের পর বছর এইটাতেই তারা আছেন। অ্যান্ড তাদের এডুকেশন লেভেল বলুন বা মেন্টাল হেলথ এর প্রতি নলেজ বলুন, এগুলো তাদের কাছে ম্যাটার করে না। তাদের কথা হলো গিয়ে এটা একটা বিজনেস এরকম হবেই। তো তাদের মেন্টালিটি সেভাবে সেটআপ হয়ে গিয়েছে। তো এই সাজেশন নিয়েও যদি তারা এই কাউন্সেলিং এর ব্যবস্থাটা করে, আ গুটি কয়েক মানুষ হয়তোবা নেবে। বা যারা কয়েকজন সচেতন তারা নেবে। তো এই সচেতনতাটাও তাদের মাঝখানে দিতে হবে। এবং এইটার জন্য ওই যে আ কাস্টমার ছাড়া যে রাইডারও ম্যাটার্স এই জিনিসটা তাদের কোড অফ কন্ডাক্ট হোক বা কনস্টিটিউশন হোক বা পলিসি হোক এটাতে নিয়ে আসতে হবে। তো এইটা যদি তারা কোনোভাবে কনসিডার করতে পারে। আর রিস্কি এরিয়া গুলাতে টাইম বাউন্ডারি দেওয়া। এইটা খুবই ম্যান্ডেটরি। এইটা নট অনলি ফিমেল, আ মেল পারসন দের জন্য এটা অনেক জরুরি। কারণ আমাদের ডেলিভারি আসলে আমাদের এনি হাউ ডু অর ডাই যেতেই হবে। যাওয়া ছাড়া উপায় নেই। তো এই জায়গায় না গেলে আমাদের লস, গেলেও আমাদের লস। তো এই জায়গায় হলো গিয়ে ফুডপান্ডা যদি কিছু করতে পারে। ফুডপান্ডা কেন? প্রতিটা মানে আ ডেলিভারি পার্টনাররাই যদি এই জিনিসটা করে। অ্যান্ড সাথে হলো গিয়ে ভেন্ডরদেরকে টাইমলাইন ম্যান্ডেট করে দেওয়া যে
আ আপনি খাবার মানে তারা হলো গিয়ে যেরকম আমরা খাবার নেওয়ার সময় বা দেওয়ার সময় আমাদের ফটো দিয়ে তারপর আমাদের পিকআপ অ্যান্ড ড্রপ অফ দিতে হয়। তো এইটা একটা অপশন তারা করতে পারে কিনা যখন ভেন্ডর খাবার দিচ্ছে, তখন সেই লাইভ ফুডের ফটো দিয়ে উইথ দেয়ার রিসিট যে ফুডটা দিচ্ছে ওই ফুডের রিসিটটা সহ তারা দিয়ে হলো গিয়ে রেডিটা দেক। তাহলে আমাদের রাইডারদের ঝামেলাটা কম হয়। কারণ আমরা তো হলাম গিয়ে রাইড মানে ডেলিভারি অপশন যদি পিকআপ না দেই তাহলে আমাদের খাবারের ডেলিভারিটা চলে যায় এবং আমাদের জরিমানাও করা হয়। জরিমানা অনেক সময় টাকায় না করলেও সেটা সেশন অফ করে দেয়। যেটা মানে একটা ডেলিভারির জায়গায় আমি ৩ টা ডেলিভারি হারাচ্ছি। তো এইটা একটা ইস্যু থাকে। আর ওভারঅল বাকি তারা জেন্ডার ওয়াইজ কোনো করে না, ডিসক্রিমিনেশন করে সব না। নিয়ম সবার জন্য সব সমান। এক নিয়ম সবার জন্য। আচ্ছা, মাসে আপনি যতটুকু the salary that you make, হ্যাঁ? Do you think it's enough? ফর এ ওয়াকার আইডি ইটস নট এনাফ। রাইডার আইডিতে করতে পারলে এনাফ হতো। বাট যে পরিমাণে আমরা শ্রম দেই, ওই অনুযায়ী যদি বলি তাহলে এটা এনাফ না। ধরুন একজন ওয়াকার আইডি আমি সাইকেলে দেই দেখে হলো গিয়ে আমার জন্য একটু ইজিয়ার হয়। অ্যাকচুয়ালি এটা আমাকে অন্য রাইডারই আমাকে আ বুদ্ধি দিয়েছে যে আপনি ওয়াকার আইডি নিয়ে সাইকেলে দিতে পারেন। কিন্তু যদি হিসাব করি যে আমি যদি ওয়াকার আইডিতে ওয়াকার হিসেবেই দেই, ওইটাতে আমার যে খাটুনি পড়ে বা শ্রম পড়ে ওই অনুযায়ী তারা ওয়েজেস দিচ্ছে না। কারণ তারা কিন্তু সেটা আম মোটামুটি ভালোই পেমেন্ট কাস্টমার থেকে নিচ্ছে। কিন্তু সেই অনুযায়ী আমাকে দিচ্ছে না ১। আর দ্বিতীয়ত মেক্সিমাম কাস্টমারই অ্যাকচুয়ালি দেখে না ডেলিভারি চার্জ কত। তারা জাস্ট ফুড কস্টটা দেখে। ডেলিভারি চার্জ মেক্সিমাম কাস্টমার দেখে না। তো ওই জায়গায় তারা ফুড কস্টেও কিন্তু অনেক ছেড়খানি করে। আমার কাছে মাঝে, মাঝে মনে হয়েছে। লাইক আপনি যদি পিকআপ অপশন এ দেন, নিজেরটা নিজে খাবার তোলেন। ওখানে আপনি মিনিমাম 10-15% অফ পেয়ে যাচ্ছেন। এইটা কিভাবে দিচ্ছে? তো আবার আপনি যখন হলো গিয়ে ওই খাবারই ফুডপান্ডা থেকে যেটা অর্ডার দিচ্ছেন, আপনার যে কস্ট পড়ছে, আপনি যদি নিজে সেটা নিতে যান, ওটার কস্ট আপনার মিনিমাম 15 থেকে 25% কমে যায়। তো ওই জায়গায় হলো গিয়ে তারা ওই জায়গাগুলোকে অ্যাড্রেস করে রাইডারকে সেই জায়গায় কোনো সাপোর্ট দিতে পারে কিনা? কারণ আমরা যেটুকু দিচ্ছি আ আমরা সেই পরিমাণ ওয়েজেস পাচ্ছি না। আগে শুনেছি যে আ আগের ওয়েজেস গুলো ভালো ছিল। বাট দিন যত যাচ্ছে ওয়েজেস কমিয়ে দিচ্ছে। আমি নিজেই ২০০০ সরি ২০২৪ এ যখন শুরু করেছি, আমি আম কি বলবো? উম উইকলি ৬,০০০ এর মতন তুলতে পেরেছি। এখন আমার মান্থলি ১০ থেকে ১২,০০০ তুলতেই জান বেরিয়ে যাচ্ছে। অর্ডার পাই না। তখন অর্ডার ছিল এবং ওয়েজেস এর পরিমাণও ভালো ছিল। বাট এখন না ওয়েজেস আছে না অর্ডার আছে। এটার একটা রিজন হতে পারে যে মাল্টিপল ফুড পার্টনার বের হয়ে গিয়েছে। এজন্য স্প্লিট হয়ে গিয়েছে। কিন্তু আ ওয়েজেস কমিয়ে দেওয়াটাও আরেকটা রিজন। শুধু যে অর্ডার কমেছে তা না, ওয়েজেসও কমেছে। আপনি কি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে এবং বা আজকের টপিক রিলেটেড আর কোনো কিছু শেয়ার করতে চান আমাদের সঙ্গে? আম একটা মেসেজ দেওয়া যায় যে সবাইকে মানুষ ভাবি। যিনি ডেলিভার দিতে আসছেন আ তিনি আপনার কমফোর্টটাকেই প্রায়োরিটি দিয়ে আপনার জন্য আম সেটা বৃষ্টি হোক, রোদ হোক, ইভেন দো ঝড় হোক, যেভাবেই হোক আপনার খাবারটা আপনার হাতে পৌঁছে দিচ্ছে। বিনিময়ে আপনার থেকে টাকা নিচ্ছে বাট পুরো টাকাটা যে টাকাটা আপনি দিচ্ছেন সেইটা যদি আপনি চিন্তা করেন আপনার রিক্সা ভাড়ার অর্ধেকও পড়ছে না। ধরুন আপনি যদি জিগাতলাতে থেকে আ ধানমন্ডি ১৫ তে গিয়েও যদি শেফস টেবিলে খেতে চান, আপনার মিনিমাম ৳৩০-৬০ রিক্সা ভাড়া লাগছে। আমি যদি একদম ক্যালকুলেট করে বলি। কিন্তু আপনি সেইখানে মাত্র ওই রাইডারটা পাচ্ছে টুকুর জন্য ৳২০। তাহলে আপনার রিক্সা ভাড়ার ৩ ভাগের ১ ভাগে আপনার কমফোর্টে আপনি তাও রেডি হবেন। আপনার এট লিস্ট সিঁড়িতে আসতে হবে, গলিতে আসতে হবে, রিক্সা নিতে হবে, ওইখানে গিয়ে অর্ডার দিতে হবে। তারপর আপনি ওয়েট করবেন, খাবেন। আপনি ওই সময় ঘরে বসে হলো গিয়ে জিনিসটা পেয়ে যাচ্ছেন উইথ ইওর কমফোর্টেবল ড্রেস, উইথ ইওর কমফোর্টেবল সিচুয়েশন। ওইখানে আপনার থেকে মিনিমাম রেসপেক্ট তারা উম মানে ডিজার্ভ করে।
ওই রেসপেক্ট টুকু দিলেই হবে। হাসি মুখে একটু টাকাটা দিলেই হবে, মুখের উপর না ছুড়ে দিয়ে। না, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের শ্রোতাদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আমাদের মান্থলি ডাইজেস্ট সাবস্ক্রাইব করতে পারেন barta.substack.com এবং আমাদের পডকাস্ট শুনতে এই YouTube চ্যানেলেই আসতে পারেন। তো আমাদের Instagram হ্যান্ডেল হলো barta.tech। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ।